বন্ধুরা, ৪ জনের দল একদিন পৃথিবীর সবথেকে ভয়ানক একটি আইল্যান্ড সাপের শিকার করতে যায়, যে আইল্যান্ড সাধারণত স্নেক আইল্যান্ড বলা হয়। সেখানে সাধারণ মানুষ যাওয়া বারণ ছিল, কারণ এই আইল্যান্ডেও অনেক প্রজাতির বিষাক্ত সাপ পাওয়া যেত। এবং এটাও বলা হতো যে এই আইল্যান্ডে এমন কিছু সাপ লুকিয়ে আছে যার কারণে মানুষ এই আইল্যান্ডে যেতে ভয় পায়। এই আইল্যান্ডটি জনবসতি থেকে অনেকটাই দূরে অবস্থিত ছিল। তবে একদিন একদল চোরাচালানকারী এই আইল্যান্ডে গিয়ে এমনভাবে গায়েব হয়ে যায়, সেই আইল্যান্ডে নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক আরও বেড়ে যায় এবং প্রত্যেকের না মনে নানান রকমের প্রশ্ন জেগে ওঠে। আসলে এই আইল্যান্ডে কি লুকিয়ে আছে, এমন কেন মানুষ সেখানে যেতে ভয় পায়? গল্পে ফিরে আসা যাক। গল্পটি শুরু হয় এমন এক জনমানবহীন দ্বীপ থেকে, যেখানে মাটির চেয়েও বেশি ভয়ানক জিনিস হাওয়ায় মিশেছিল। এই আইল্যান্ডে প্রচুর প্রজাতির সাপ ছিল, আর 4 জন বন্ধু প্রায় ওখানে আসতো এক বিশেষ উদ্দেশ্যে। সাথে বন্ধুকে দিয়ে তারা কেটে ফেলেছে। দিন গড়িয়ে রাত হয়ে আসলে মেঘলা আকাশের কারণে প্রবল বৃষ্টি হতে শুরু করে। নৌকা নিয়ে যাওয়ার সময় আর্মিনকে খুবই দুঃখিত দেখা যায়। সে বলে তার জন্য তার বন্ধুকে হারাতে হয়েছে। কিন্তু ঠিক তখনই হঠাৎ করে তাদের নৌকার নিচে একটি জোরালো ধাক্কা লাগে। তারা বুঝতে পারে সে ভয়ানক একটি দানব আছে তাদের পিছু করছে। প্রচণ্ড জ্বরেও তাদের হাত পা কাঁপতে থাকে। তখনই তাদের কিছু বুঝে ওঠার আগে নৌকায় আরও একটি প্রচণ্ড জোরালো ধাক্কা লাগে। এবার ধাক্কাটি এতটাই জোরালো হয় যে পুরো নৌকাটি টানবান হয়ে উল্টে যায়। ডাবিং নামের একজন ছেলে সরাসরি জলে পড়ে যায় এবং আতঙ্কিত হয়ে নৌকার উপরে উঠে তাড়াতাড়ি আলো জ্বালিয়ে দেয়। এদিকে আর্মিং আর দেরি না করে দড়ি দিয়ে বাঁধা একটি টায়ার জলে ফেলে দেয়, যাতে ডাবিং সেটি ধরতে পারে। এই সব কিছু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে যায়। আতঙ্কের প্রতি সেকেন্ডে বাড়তে থাকে। এর মধ্যে যখন আর্মিং এর নজর বাইমিয়ার দিকে পড়ে, তাদের গায়ের রক্ত ঠান্ডা হয়ে আসে। সে তার পিছনে একটি বিশাল আকৃতির সাপকে দাঁড়িয়ে থাকতে দেখে। পরের মুহূর্তে সাপটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, যেন মনে হচ্ছিল জলের মধ্যে মিলিয়ে গেছে। আর ঠিক তখনই কিছু করার আগে সেই
বিষাক্ত সাপ ঢুকেছিল, তাই সেই সাহায্যের জন্য সেনকে ডেকেছিল। ঘরের ভিতরে পা রাখতে সেনের নজরে কিছু সাপের ডিমের উপর পড়ে, আর সাপটি ডিমের কারণে সেখানে এসেছিল। এর জিজ্ঞাসাবাদের করে সে জানতে পারে এই ডিমগুলো এই মহিলার স্বামী নাকি কোথা থেকে কুড়িয়ে এনেছে। এটা সেন পরিষ্কার ভাষায় জানিয়ে দেয় যে সাপটি এই ডিমগুলোর কারণে এখানে এসেছে। ঠিক তখনই উপরের ঘর থেকে নড়াচড়ার আওয়াজ শুনতে পায়। সে ধীরে ধীরে উঠে দেখে সে ঘরের এক কোণে সেই মহিলার স্বামী ও তার সন্তান বয়ে গুটিসুটি মেরে বসে আছে। আর এভাবে বসে থাকার কারণ তাদের সামনে সেই বিষধর সাপটি ফানা তুলে দাঁড়িয়ে আছে। সাপটি হঠাৎ সেনের উপরে হামলা করার চেষ্টা করে, কিন্তু সেন তার কাজে এতটাই প্রফেশনাল ছিল যে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সে একটি সাহায্যে সেই সাপটিকে ধরেছিল এবং সেনের জন্য মহিলাটি বেঁচে যায়। মহিলাটি এবং তার ছোট ছেলে সেনকে ধন্যবাদ জানায়। তখন সেন তাদেরকে বলে, সাপেরা খারাপ হয় না, তারা বিনা কারণে আক্রমণ করে না। শুধু তোমার বাবাকে বলো আজ থেকে যেন সারাটার দিন না চুরি করে। ঠিক তখনই সেনের কাছে তার বন্ধুর মাফিন ছুটে আসে, এসে বলে মাফিয়ানের কিছু হয়েছে। এরপর সে তার মোবাইলটি সেনের সামনে ধরে। মোবাইলটিতে একটি নিউজ ক্লিপ চলছিল, সেখানে বলা হচ্ছিল সে কয়েকদিন আগে সমুদ্রে ঘটে যাওয়া রহস্যময় ঘটনা পর একজন পুলিশের কাছে সমুদ্র তীরে বামিয়ানের লাশ এবং তার কিছু জিনিস পাওয়া গেছে। লাশের অবস্থা দেখে পুলিশরা বুঝে যাচ্ছিল যে এটি কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না। এই খবর দেখা মাত্র সেন আর এক মিনিটে দেরি না করে সেই এই কেসের গুরুত্বপূর্ণ বিষয় তথ্য সংগ্রহকারী সরাসরি ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাসোসিয়েশনে একটি মিটিংয়ের আয়োজন করে এবং সেই অফিসে ছুটে যায়। সেখানে বামিয়ানের ছবিগুলো সবার সামনে তুলে ধরে এবং বোঝা যায় বামিয়ানের শরীরের উপর থাকা দাঁতের দাগগুলো সাধারণ সাপের নয়। তার মতে এই দাগগুলো এতটাই টান পাথরের যার দৈর্ঘ্য 15 মিটার পর্যন্ত হতে পারে এবং এই সাপ শুধুমাত্র একটি জায়গায় পাওয়া যায়, সেটা হলো স্নেক আইল্যান্ডে। সেনের বিশ্বাস ছিল যে এখানে দেরি করা উচিত নয়। সে অ্যাসোসিয়েশন ক্ষমতা ব্যবহার করে সরকারের কাছে স্নেক আইল্যান্ডের নেচার রিজার্ভ হিসেবে ঘোষণা করার আবেদন করার কথা বলে, যাতে এই বিলুপ্ত হওয়া সাপটি বাঁচিয়ে রাখা যায়। আসলে সেই জায়গায় চায়না এক বিখ্যাত নিং নামের কোম্পানি সরকারের অনুমোদিত নিয়ে ইকো ট্যুরিস্ট পার্ক বানাতে চাইছিল, যাতে দেশ বিদেশের থেকে ট্যুরিস্টরা এখানে আসে। আর এখানে প্রিয়াং কোম্পানির চেয়ারম্যান ইন্টারভিউ কিছুক্ষণ আগেই দেখেছে এই প্রজেক্টে সে অনেক মিলিয়ন টাকা লাগিয়েছে। তো যাই হোক, এই মিটিংয়ের প্রস্তুতি এন্টারপ্রাইজ প্রোটেকশন ডিভিশনের সিনিয়র কর্মকর্তা যাও তার কথা মাঝে টানিয়ে দিয়ে বলে, ইন্টারন্যাশনাল রেকর্ড অনুযায়ী এ ধরনের বিশাল আকৃতির সাপ পৃথিবী থেকে প্রায় 30 লক্ষ বছর আগে বিলুপ্ত হয়ে গেছে। তাহলে এটা কীভাবে সম্ভব? সেন আর তার সাথে তর্ক না করে সে সরাসরি প্রমাণ দেখা তাদের সামনে রেখে দেয়, যা বানিয়ে সে ক্যামেরা রেকর্ড করা ভিডিওটি ছিল। ভিডিওটি চালিত করে ওই ভিডিওতে পরিষ্কারভাবে সে বিশাল টাইটানের জলক তারা সকলে দেখতে পায়। ভিডিওটি দেখার পর কয়েক মুহূর্তের জন্য সবাই একেবারে চুপচাপ হয়ে যায়। সবাই প্রায় দুশ্চিন্তা পড়ে যায়। ভিডিওটি দেখে পরিস্থিতি একেবারে বদলে যায়। সবাই খুবই তাড়াতাড়ি মিটিং শেষ করে সিদ্ধান্ত নেয় যাও নির্দেশনের সাথে স্নেক আইল্যান্ডে এবং সত্য ঘটনা সবার সামনে তুলে দেবে। আসলে যদি সেই আইল্যান্ডে কোনো টাইটান পাঠান থাকে তাহলে সেটা সরকারের জানা উচিত। এই পরিকল্পনা করেই তারা আইল্যান্ডে যাওয়ার জন্য প্রস্তুতি হয়। কিন্তু যাওয়ার আগে যা আরও একটি তথ্য জানতে পারে, সে শুধু একজন স্নেক রেস্কিউর ছিল না, সে আগে সেনাবাহিনীতে ছিল এবং তাকে স্নেক কিং আইল্যান্ডের বংশধর বলা হয়, কারণ সে একজন প্রফেশনাল সাপ সংরক্ষণ বিশেষজ্ঞ। তার আগে প্রজন্ম মানে তার পূর্বপুরুষেরা স্নেক আইল্যান্ডের সাপেদের নড়াচড়ার হাত থেকে রক্ষা করার জন্য এসেছে। এজন্য তার দাদু খুবই বিখ্যাত। যাই হোক, এদিকে দেখা যায় কোম্পানির মালিককে সে সরকারের কাছ থেকে 4টি পরিত্যক্ত দ্বীপকে ইকোট্যুরিস্ট পার্ক বানানোর জন্য এই প্রজেক্টে অনেক টাকা লাগিয়েছে। আর এই আইল্যান্ডগুলির মধ্যে একটি ছিল স্নেক আইল্যান্ড। এই কারণে সে কোনোভাবে এই প্রজেক্টটি পিছিয়ে যেতে রাজি ছিল না। আর তার জন্য সে পেনজিং নামে এক ব্যক্তির সাথে দেখা করতে আসে। সে ব্ল্যাক মার্কেটে সাপের বিজনেসের জন্য পরিচিতি ছিল। কোম্পানির চেয়ারম্যান জানতে এই দ্বীপে থেকে সব সাপ শেষ করতে হয় পেনজিং এর মতো মানুষের প্রয়োজন হবে। তার কোম্পানির চেয়ারম্যান বেঞ্জিংয়ের সামনে অনেক সোনার বার রেখে তাকে পরিষ্কারভাবে বলে দেয় কোনোভাবে যেন সেন যাওকে আটকাতে হবে, কারণ যদি সেন প্রমাণ করে দেয় ওই দ্বীপে সত্যিই টাইটান পাইথন রয়েছে, তবে তার পুরো ট্যুরিজম প্রজেক্টের টাকা মাটিতে মিশে যাবে। পেনজিং ওই সোনা দেখে আর একবার চিন্তা করে না, বলে দেয় আমি এমন পরিস্থিতি আর তৈরি হতে দেব না। যেভাবে হোক আমি তাদেরকে আটকানোর ব্যাপারে পরের দিন যে
সেন যাও এবং তার মাফিন মিলে একটি নৌকার মধ্যে যে বিপজ্জনক আইল্যান্ডের দিকে রওনা হয়। তবে আইল্যান্ডে একেবারেই কাছাকাছি পৌঁছে যে দূরবীন দিয়ে চারপাশটা পর্যবেক্ষণ করার সময় তখনই তার নজর দূরে একটি নৌকার উপর পড়ে। মনোযোগ দিয়ে দেখতে সে পেনজিং নামে এই মাফিয়া এবং তার গুন্ডাদের দেখতে পায়, যারা স্নেক আইল্যান্ডের দিকে যাচ্ছিল। আর সেই জানতে পেনজিং সাপ ধরতে ব্ল্যাক মার্কেটে বিক্রি করে। তাই সেন বুঝতে পারে যে কোম্পানির মালিক এক পেনজিং এর মধ্যে অবশ্যই কোনো চুক্তি হয়েছে, তারা কোনো প্ল্যানিং করছে হয়তো। এদিকে আইল্যান্ডে পৌঁছানোর পর পেনজিং তার লোকদেরকে নিয়ে সেখানে থমকে থাকার ব্যবস্থা করে এবং দ্রুত টাইটান পাইথনের ধরার পরিকল্পনা করতে শুরু করে। সব কিছু তাদের নিয়ন্ত্রণে ছিল, কিন্তু হঠাৎ পরিস্থিতি বদলাতে শুরু করে। পেনজিংয়ের এক লোক মোটা টেন্ট থেকে কিছুটা দূরে টয়লেট করতে গেলে সেখানের পাশে বাধা তার কুকুরটি হঠাৎ জোরে জোরে গেউ গেউ করতে শুরু করে। ঠিক তখনই সে জুপের মধ্যে থেকে অদ্ভুত নড়াচড়া করতে দেখে, আর সেই মুহূর্তে কুকুরটি তার দড়ি ছিঁড়ে সেই জুপের মধ্যে ছুটতে যায়। কিন্তু অবাক করার বিষয়, সে আর ফিরে আসে না। এটা দেখে মোটেও প্রচণ্ড ভয় পেয়ে যায়, কিন্তু আসল আতঙ্ক তো এখানে বাকি ছিল। হঠাৎ কিছু একটা জুপের মধ্যে থেকে তার দিকে ছুটে আসে। এদিকে সবাই সাপ ধরার কাজে ব্যস্ত থাকলেও মোটেও টলমল পা টেনে টেনে ফিরে আসে। তার অবস্থা দেখে পরিষ্কার বোঝা ছিল তার সাথে খুব খারাপ কিছু ঘটেছে। ঠিক তখনই তার পিছন থেকে একটি বিশাল কোবরা সাপ বেরিয়ে আসে, আর সেই কোবরাটি মোটায়নের অবস্থা দেখে কোবরাটি দেখা মাত্র সেখানে হুড়ো করে লেগে যায় এবং প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটাছুটি করতে। ঠিক সেই সময় সেন তার সঙ্গীদের নিয়ে সেখান থেকে চলে আসে। সে পেনজিংয়ে স্পষ্ট করে বলে দেয় যে সেন যেন ওই কোবরাটিকে ছেড়ে দেয়। এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। কিছুক্ষণ তর্কের মধ্যে পেনজিং হেসে হেসে তাকে বলছিল সেন যদি তার হাত থেকে ওই কোবরার ব্যাগটিকে কেড়ে নিতে পারে তবে সেটি নিয়ে হাতেই পারবে। এই নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। সেনের আর্মি ট্রেনিং এখানে কাজে লাগে। সে এমনভাবে তার সাথে ফাইট করে যে মাত্র কিছু সময়ের মধ্যে পেনজিংকে কাবু করে ফেলে এবং কোবরার ব্যাগটি কাছ থেকে কেড়ে নিয়ে নিজের বসকে হাঁটতে দেখে পেনজিংয়ের গুন্ডারা তাদেরকে মারার জন্য এগিয়ে আসে। তবে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগে পেনজিং হাত তুলে তাদেরকে থামিয়ে দেয়, সবাইকে পিছিয়ে যেতে বলে এবং তাদের যেতে দেয়। যদিও সে লড়াইয়ে হেরে গিয়েছিল, কিন্তু তার মুখে দেখে মনে হচ্ছিল আসল খেলা এখানে বাকি আছে, কারণ এর পিছনে আরও আলাদা উদ্দেশ্য ছিল। সে জানতো সেন যেভাবেই হোক ওই পাইথনকে খুঁজে বার করবে, আর যদি সে কোনোভাবে ওই পাইথনকে খুঁজে পেয়ে যায় তাহলে তাদের কাজ অনেকটাই কমে যাবে। তো এরপরে সেন এবং তার সঙ্গীরা জঙ্গলের ভিতরে গিয়ে কোবরাটিকে সুরক্ষিতভাবে ছেড়ে দেয়। এদিকে সময় পেরিয়ে যাচ্ছিল, তাদের হাতে আর সময় ছিল না। তারা পুরো এলাকায় ঘুরে এই টাইটান পাইথনের আসলে থাকার প্রমাণ সংগ্রহ করতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে তার রাত হয়ে যায়। মেঘলা আকাশের কারণে বৃষ্টি শুরু হয়। প্রবল বৃষ্টি থেকে বাঁচার জন্য সেন তাদেরকে একটি পুরনো কটেজে নিয়ে যায়, যা অনেক বছর আগে তার দাদু নিজের হাতে বানিয়েছিল। তিনি নিজে এই টাইটান পাইথন খুঁজেছিলেন, তবে জায়গাটি এখন ছিল নির্জন এবং জঙ্গলের মধ্যে একেবারে মাঝখানে। তারা কটেজের ভিতরে ঢুকতে তীব্র মাছের গন্ধ পায় এবং গন্ধে তারা একেবারেই সতর্ক হয়ে যায়। সেনের সন্দেহ হয় যে সম্ভবত টাইটান পাইথন এই কটেজে এসেছিল। তিনজনের খুবই সাবধানত কটেজটি পরীক্ষা করতে শুরু করে। তখনই তাদের নজর কটের এক কোণে পড়ে, সেখানে একটি মানুষের লাশ পড়েছিল। এই দৃশ্য দেখে মাফিন এবং জাবের অবস্থা তো একেবারেই খারাপ হয়ে যায়। এরপর সেন যখনই সেই লাশটি ভালোভাবে দেখে মুখের রং ফ্যাকাশে হয়ে যায়, কারণ এটি অন্য কেউ নয় বরং ব্যামিয়ানের বন্ধুর লাশ ছিল। মৃতদের অবস্থা দেখে তখন বুঝতে পারে যে তার মৃত্যু কোনো সাধারণ আক্রমণে হয়নি, বরং তাকে আজ তো গিলে ফেলেছিল, আর এটি একমাত্র ওই টাইটান পাইথনের কাজ ছিল। এই কটেজে তারা কোনো রকম সিগন্যাল পাচ্ছিল না, তাই পুলিশের সাথে কোনো রকম যোগাযোগ করতে পারছিল না। তবে সেন ঠিক করে যে যখনই নেটওয়ার্ক পাওয়া যাবে তখনই পুলিশকে লাশের সম্পর্কে জানিয়ে দেবে। এরপর কটেজের দেওয়ালে তাদের নজর যেতে সেখানে বড় একটি গর্ত দেখতে পায়। তিনজন মিলে সেই গর্তের সামনে ভারী আসবাবপত্র রেখে দেয় যাতে কোনো সাপ ভিতরে ঢুকতে না পারে। রাতটা তারা এখানেই কাটানোর সিদ্ধান্ত নেয়, আর হয়তো সেই টাইটান পাইথন আশেপাশে থাকতে পারে। কিছুক্ষণ পর যাও কাপড় বদলাতে চলে গেলে সেন সবার
খাবার তৈরি করতে শুরু করে। কিন্তু কাপড় বদলানোর সময় যাওয়ার এক অদ্ভুত অনুভূতি হয়, যেন কেউ তাকে আড়াল থেকে দেখছে। সে চারিপাশটা ভালোভাবেই দেখে কিন্তু কাউকে দেখতে পায় না। তাই খুব একটা গুরুত্ব না দিয়ে সে মাফিয়ানের কাছে ফিরে আসে আবার খাবার খাওয়ার জন্য। মাফিন ও কটেজে ঘোরাঘুরির সময় দাদুর এক পুরনো বাক্স থেকে একটি ছবি খুঁজে পায়। সেই ছবিতে ছিল একটি বিশাল বড় টাইটান পাইথন। এর মানে তার দাদু নিশ্চয়ই ওই টাইটান পাইথনকে সামনে থেকে দেখেছে। ওদিকে সেন এবং জাওয়ে আবারও মনে হয় কেউ তাদের কটেজে আশেপাশে রয়েছে। আর তারা হলো পেনজিংয়ে এবং পাঠানো দুজন লোকরা, যাদের মারার জন্য এই কটেজের চারিপাশে ঘুরছিল। সেন যখনই দরজা খুলতে যায় তখনই সে দেখে দরজাটি বাইরে থেকে কেউ বন্ধ করে দিয়েছে। ওই দুজনেই কোটের মধ্যে তাদের মারার জন্য অনেক বিষাক্ত সাপ ছেড়ে দেয়। ঠিক সেই মুহূর্তে মাফিনের নজরে ওই লাশের উপর পরে তাকার কাপড়ের দিকে যায়। তার নিচে কিছু একটা লড়াচড়া করছিল। ভয়ে তারা গলা দিয়ে আওয়াজ বেরোয় না, যেন সাহস কাপড় করে সরাতে নিচে একটি বিষাক্ত সাপ সেই সঙ্গে সেটিকে ধরে দূরে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু বিপদ এখনও কাটেনি। ঠিক তারপরের মুহূর্তে অন্য একটি সাপ মাফিনকে কামড়ে দেয়। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে দেখে সেন আগুনের ব্যবহার করে সাপেদের ভয় দেখাতে শুরু করে। সেও তার ব্যাগ থেকে তাড়াতাড়ি করে অ্যান্টিডেন্ট বার করে এবার তাতে মাফিনকে বাঁচানো যায়। কিন্তু ঠিক পেনজিংয়ের কারণে লোক পিছনে সিনের গায়ে একটি ইঞ্জেকশন পুষিয়ে দেয়। কয়েক সেকেন্ডের মধ্যে সেনের শরীরে সেনের শরীরে অসাড় হয়ে আসে। সে নড়াচড়া করতে পারছিল না। সেই মুহূর্তে বিষধার সাপ দুটি আবারও তাদের দিকে এগিয়ে আসতে থাকে। ওদিকে বাইরে পেনজিংয়ের এক লোক জাওকে জোর করে টেনে জঙ্গলে নেওয়ার চেষ্টা করে এবং তার সাথে হাতাহাতি করা শুরু করে। আর সে ছিল এই 3 ভাই বোনের মধ্যে একজন, যারা পেনজিং হয়ে সাপ ধরার জন্য এই আইল্যান্ডে এসেছিল। ঠিক তখনই জঙ্গলের ভিতর থেকে কিছু একটা আসতে দেখা যায়। আর সেটাই ছিল ওই বিশাল টাইটান পাইথন। মুহূর্তের মধ্যে পাইথনটি ওই লোকটিকে এক কামড়ে টেনে নিয়ে জঙ্গলের মধ্যে চলে যায়। কোনো মতে তার হাত থেকে বেঁচে যাওয়া আতঙ্কিত হয়ে দৌড়ে কটেজের ভিতরে ফিরে আসে এবং মাফিনের অবস্থা দেখে খুব বুক কেঁপে ওঠে। আর সেন অত্যন্ত কষ্টে তাকে অ্যান্টিডেন্টের দিকে ইশারা করে মাফিনকে অ্যান্টিডেন্ট দিতে বলে। সময় নষ্ট না করে যাও দুজনকে ইঞ্জেকশন দিলে তাদের প্রাণ রক্ষা পায়। পরের দিন সকালে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তারা 3 জন আবার টাইটান পাইথনের খোঁজে বের হয়ে যায়। তাদের লক্ষ্যই ছিল যেভাবেই হোক টাইটান পাইথনকে পেনজিংয়ের হাত থেকে রক্ষা করা। তল্লাশের সময় একটি গাছে তারা সাপের একটি বিশাল খোলস দেখতে পায়। আর এটি ছিল টাইটান পাইথনের প্রমাণ, যেই পাইথনটি সত্যিই এই আইল্যান্ডে রয়েছে। তবে সেই জানতো সেই শুধু এতটুকুই যথেষ্ট নয়, তা প্রমাণ করতে তাদের আরও জোরালো প্রমাণের প্রয়োজন। এই সময় তাদের নজর যায় মাটিতে পড়ে থাকা পেনজিংয়ের সেই লোক এবং ইউপোরের উপর। তার অবস্থা ছিল আশঙ্কাজনক, যেন কোনো মুহূর্তে মারা যাবে। সে পেনজিংয়ের লোক জেনেও সেন তাকে বাঁচানোর জন্য আর দেরি না করে ওই অ্যান্টিডোট দেয়। ধীরে ধীরে ইয়ং শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়ে আসে। কিন্তু তখনই যাও ইয়ংয়ের শরীরে অদ্ভুত লিকুইড লেগে থাকতে দেখে। এটা দেখে তার বুঝতে আর দেরি না হয় এই চিহ্ন টাইটান পাইথনের, যার অর্থ হলো পাইথনটির পেটে ডিম রয়েছে। এরপর তারা ইয়ংকে পেনজিংয়ের কাছে নিয়ে আসে এবং প্রথমে পেনজিং যেভাবে সেনই হয়তো ইয়ং এর অবস্থা করেছে। তবে পরিস্থিতি খারাপ হওয়ার আগেই এর জ্ঞান ফেরানো যায়। পরিষ্কার জানিয়ে দেয় যে তার এই অবস্থার জন্য এরাই দায়ী, বরং ওই টাইটান পাইথন হামলা করেছিল কাল রাতে। সত্যটার সামনে আসতে পেনজিংয়ের আচরণ পুরোপুরি বদলে যায়। আসলে ইয়ং ছিল তার নিজের ভাই। তার প্রায়ের প্রাণ বাঁচানো কৃতজ্ঞতা সে সেনকে প্রচুর সোনা দিতে যায়। কিন্তু সেন তা নিতে রাজি না, কারণ সে খুবই সৎ একজন মানুষ ছিল। সে টাকার জন্য ইয়ং বাঁচায়নি। সেন পেনজিংয়ের কাছে অনুরোধ করে যদি সত্যি তার কাছে কৃতজ্ঞ থাকে তবে সে যেন সাপেদের ধরে রেখেছে সবগুলি ছেড়ে দেয় এবং এই দ্বীপ ছেড়ে চলে যায়। কিন্তু পেনজিং কোনোভাবেই পিছু হাঁটতে রাজি ছিল না, কারণ ওই রিয়েল এস্টেট কোম্পানির কাছ থেকে সে প্রচুর টাকা নিয়েছিল। আর সেই কাজ না করলে কোম্পানি তাকে ছাড়তো না। এছাড়া ব্ল্যাক মার্কেটে তার একটি নাম ছিল, তার নামও খারাপ হয়ে যেত। শেষ পর্যন্ত সেন পেনজিং আর বুঝাতে না পেরে তাদের জন্য একটি গাড়ির ব্যবস্থা করে দিতে বলে। বাইকে বাঁচানোর পরিবর্তে তাদের জন্য একটি গাড়ির ব্যবস্থা করে দেয়। এরপর তারা 3 জনে সেই গাড়ি নিয়ে পাইথনের খোঁজে বেরিয়ে পড়ে। গাড়ি যাওয়ার সময় যা বেশ চিন্তিত হয়ে সেনকে বলে টাইটান পাইথন এতক্ষণে নিশ্চয়ই ডিম পেড়ে ফেলেছে, আর সেই ডিমগুলো নিজের হাতে পড়লে বিপদ আরও বাড়বে। এই স্নেক আইল্যান্ডে টাইটান পাইথনের অস্তিত্ব প্রমাণ করার জন্য এই ডিমগুলোই হবে শ্রেষ্ঠ প্রমাণ।
তাই প্যানজিং এর আগে তাদেরকে ওই ডিমগুলো সংগ্রহ করতে হবে। তবে সেন্ট প্যানজিংয়ের মতো এই ডিমগুলোকে ওখান থেকে নিয়ে যেতে চায় না। সে বিখ্যাত স্নেক ফ্যামিলির বংশধর এবং সাপকে রক্ষা করার জন্য তার বংশের উদ্দেশ্যে তার দাদুসহ সময় বলতেন টাই টাই পাইথন আজও পৃথিবীতে বেঁচে আছে। কিন্তু সেন আগে তা বিশ্বাস করেনি। প্রথমবার বামিয়ানের ক্যামেরার ফুটেজ দেখার পরেই তার বিশ্বাস হয়েছিল। আর এই তাদের মৃত্যুর পর থেকে সেন চাই সরকার যেন এই আইল্যান্ডটিকে নেচার রিজার্ভ হিসাবে ঘোষণা করে। তার গাড়ি চালিয়ে যেতে হঠাৎ গাড়ির সামনের দিকে ওই বিশাল পাইথনটিকে তারা দেখতে পায়। সেন দ্রুত গাড়ি ঘুরিয়ে তার পিছু নিতে শুরু করে, মোবাইল দিয়ে রেকর্ড করতে থাকে। কিন্তু তখনই প্যানজিং সেই দুইজন দক্ষ সাপধারী লোকদের সামনে এসে দাঁড়ায়, যাদের ভাই সেই রাতে টাইটান পাইথনের দ্বারা আক্রান্ত হয়েছিল। ভেবেছিল সেই তাদের ভাইদের মৃত্যুর কারণ, আর এই নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। সেন মাফিন কোনোমতে অনেক চেষ্টা করে ওই দুজনকে মেরে অজ্ঞান করে দেয়, কিন্তু তারা খেয়াল করে যা সেখানে নেই, যা একাই টাইটান পাইথনের পিছু ছুটেছে। কিছুক্ষণ পর দেখা যায় সে পাইথন গুহার মুখে পৌঁছে গেছে। ভয়ে ভয়ে সে ভিতরে ঢুকে। এরপর ভিতরে আলু ফেলতেই দেখে সেখানে অনেকগুলো বিশাল বড় বড় টাইটান পাইথনের ডিম রয়েছে। দড়ির সাহায্যে নিচে নেমে একটি ডিম নিচের ব্যাগে ভরে নেয়। সেখানে ওই টাইটান পাইথন ছিল না, কিন্তু উপরে ওঠার সময় তখনই নিচে থেকে কেউ তার পা জড়িয়ে ধরে। আর এটা ছিল প্যানজিং এর সেই লোকটি, যাকে পাইথন গিলে ফেলেছিল। কিন্তু পাইথন তাকে না মেরে তার গুহায় নিয়ে আসে, আর সে এখনও বেঁচে ছিল। কোনো মতে সে জাওকে মারতে চাইছিল। সে জাওয়ের পা ধরে নিচের দিকে টানতে শুরু করে। যে সময় জাও ব্যাগ থেকে একটি বিশেষ কৌটো বার করে তার মুখে ঢেলে দেয়, তাই তাড়াহুড়ো করে পাইথনের কিছু ডিম ভেঙে যায়। আর ডিম ভাঙার শব্দ শুনে দ্রুত কোথা থেকে পাইথন চলে আসে। ডিমগুলি ভাঙা দেখে প্রচণ্ড রেগে যায়, এক ঝটকায় তাকে চিবিয়ে খেয়ে ফেলে। এই সুযোগে গুহা থেকে ডিম নিয়ে পালিয়ে যায়। ততক্ষণে সেন মাফিন সেখানে পৌঁছে গেছে। দ্রুত গাড়িতে চেপে তারা সেখান থেকে বেরিয়ে পড়ে। তারা দেখে পাইথনটি তাদের পিছু করছে। পাইথনটি ডিমের কারণে তাদের পিছু করতে শুরু করেছে। সেন বুঝতে পারে যাও নিশ্চয়ই কিছু নিয়ে এসেছে গুহা থেকে। এরপর মাফিন যখনই জোর করে তার ব্যাগ খুলে দেখে সেখানে পাইথনের ডিম দেখা যায়। যদিও তারা এই ডিম সেখানে জায়গা মতো না রেখে দেয়, তাহলে তারা কেউ আর বাঁচবে না। কিন্তু যাও তার কথায় রাজি না ছিল না। হঠাৎ একটি চাকু বার করে মাফিনের গলায় ধরে এবং গাড়িটিকে জোরে চালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং এখান থেকে পালাতে বলে। সেন কোনো মতে পাইথনটিকে পিছু ছাড়িয়ে দেয়। কিছুটা দূর গিয়ে একটি নির্জন জায়গায় যাওয়া গাড়িটি দাঁড় করাতে বলে এবং পাইথনের ডিমটি নিয়ে সে একাই এখান থেকে পালানোর পরিকল্পনা করে। তবে সেন মাফিন বুঝতে পারছিল না যাও কেন এরকম করছিল। আর ঠিক তখনই প্যানজিংয়ের লোকজন কোথা থেকে তাদেরকে ঘিরে ধরে। ডিমের ব্যাগটিকে সে জাওয়ের কাছ থেকে কেড়ে নেয়। আর তখনই আমরা জাওয়ের আসল পরিচয় জানতে পারি। আসলে সে কোনো অফিসার নয়, বরং সে আইএসএমের নামে অন্য কোনো বেসরকারি সংস্থার হয়ে আইল্যান্ডে এসেছে। সেই কোম্পানি টাইটান পাইথনের ডিম সংগ্রহ করার জন্য তাকে এখানে পাঠিয়েছে। তারা এই ডিমের উপর রিসার্চ করতে চায়, কিন্তু প্যানজিংয়ে জানায় সে এক সময় এই আইএসএ কোম্পানির সদস্য ছিল, কিন্তু তাকে এখান থেকে বের করে দেওয়া হয়েছিল। আর এই কারণে প্যানজিং ডিম আইএস কোম্পানির নাও বরং ব্ল্যাক মার্কেটে বিক্রি করে অনেক টাকাই ইনকাম করতে চায়। এটা দেখে সেন তাদের কাছ থেকে রিকোয়েস্ট করে তারা যেন ডিমটি জায়গা মতো রেখে দেয়, না হলে কেউ আর বাঁচবে না। কিন্তু তারা আর কথা শুনে না, উল্টো তাকে বন্দি করে নিয়ে যায়। প্যানজিং তাদের একটি কন্টেনার আটকে দেয়, তাদের উপর টর্চার করতে শুরু করে। প্রথম থেকে প্যানজিংয়ের প্ল্যান ছিল ওই বিশাল টাইটান পাইথনকে ধরা, এতে কোম্পানির বিনা বাধার এখানে ইকোট্যুরিজম পার করতে পারবে। আর পাইথন এই বিশাল পাইথন বিক্রি করে বিশাল টাকা ইনকাম করবে। তারা সেন মাফিনকে টুপ হিসাবে ব্যবহার করে তার উপর রক্ত ঢেলে দেয়, যাতে পাইথন রক্তের গন্ধে কন্টেনারে ঢুকে যায় এবং এই সুযোগে তারা তাকে ধরে ফেলে। এরপর থেকে দূরে তারা ক্যাম্পে বসে সিসিটিভির মাধ্যমে সব কিছু দেখতে থাকে। কিছুক্ষণ পর রক্তের গন্ধে তাদের পরিকল্পনার মতোই পাইথন সেখানে আসে। পাইথনকে দেখা মাত্রই তাদের রক্ত শুকিয়ে যায়। সেন তার দেরি না করে কন্টেনারের ভিতরে কোনো রকম সাহস জুগিয়ে দাঁত দিয়ে তার এবং মাফিনের হাত খুলে দেয়। তবে সিসিটিভিতে এই সব কিছু প্যানজিংয়ে লক্ষ্য করছিল। পাইথনটি ভিতরে ঢুকতেই কন্টেনার বন্ধ করে দেয়। সেন কোনোভাবেই পাইথনটিকে আটকানোর চেষ্টা করে। এদিকে যাও কোনো রকমের তা হাত খুলে ফেলে। প্যানজিংয়ের লোকেরা তার পিছু করলেও কোনো রকমের হাত থেকে বেঁচে কন্টেনারের উপর উঠে পড়ে এবং পাইথনের আক্রমণের আগে তাদেরকে উদ্ধার করার নেই চারিদিক থেকে। প্যানজিংয়ের লোকেরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। সেই দক্ষ চেহারা স্বাস্থ্যবান লোকটি সেনকে মারার জন্য চেষ্টা করে। আর ঠিক তখনই কন্টেনারের উপরে ফাঁকা অংশ দিয়ে পাইথনটি বেরিয়ে এসে লোকটিকে চিবিয়ে খেয়ে দেয়। এদিকে মাফিন এবং যাও কোনো রকমের প্যানজিংয়ের লোকের মোকাবেলা থেকে সুযোগ রক্ষা পায়, কন্টেনারের গেট খুলে দেয়
এবং কন্টেনার গেট খুলতে ওই পাইথনটি বেরিয়ে আসে। এবার সবাই প্রাণ বাঁচিয়ে পালাতে শুরু করে। পাইথনের জোরালো আঘাতে প্যানজিংয়ের ভাই মারা যায়। সে রেগে গিয়ে সেনকে মারার চেষ্টা করে, আর এটাই সুযোগ ছিল জাওয়ের পালানোর। ডিম নিয়ে পালিয়ে যায়। মাফিনের কোনো রকম সেনকে বাঁচিয়ে দেয়। প্যানজিংয়ের জাওয়ের কিছু করা শুরু করে। রাত কাটতে সকাল হয়ে যাও কোনো রকমের নৌকায় পৌঁছেছিল প্যানজিংয়ের, সেখানে বেরিয়েছে এই লোকটিকে চিবিয়ে খেয়ে দেয়। এদিকে মাফিনেও যাও কোনো রকমের প্যানজিংয়ের লোকের মোকাবেলা করে সুযোগ বুঝে কন্টেনারের গেট খুলে দেয় এবং তারা সেখানে আবারও মারামারি শুরু করে। আর এদিকে দেখতে পাই যে টাইটান আবার এইদিকে ফিরে এসেছে। আর এদিকে যখন জাওয়ার গলায় চাকু ধরে তাদের নৌকা থেকে নেমে পড়তে বলে, তবে সুযোগ বুঝে তার হাত থেকে কামড়ে দেয়। প্যানজিং আর সেনের মধ্যে লড়াই শুরু হয়। শেষমেশ অনেক চেষ্টার পর তারা সবাই মিলে তাকে আহত করে দেয়। তবে ইতিমধ্যে সেই ডিমের খুঁজে ওই বিশাল পাইথন তাদের নৌকায় উপরে উঠে আসে। সেন খুবই ধীরে ধীরে ওই পাইথনের সামনে তার ডিম নামিয়ে দেয়, কারণ সেন তার কোনো ক্ষতি করতে চাইছিল না। ঠিক তখনই প্যানজিংয়ের জ্ঞান ফিরল। সে কিছু না ভেবে পাইথনের মারতে গেলে এই টাইটান পাইথন তাকে এক কামড়ে 2 টুকরো করে দেয়। এরপর সে ডিম নিয়ে ধীরে ধীরে জলে নেমে যায়। পাইথন তিনজনের কোনো ক্ষতি করে না, কারণ তারাই তার ডিম তাকে ফিরিয়ে দিয়েছে। মুভির শুরুতে সেই নিজেই বলেছিল কেউ যদি সাপেদের ক্ষতি না করে তাহলে তারাও কারো উপর আক্রমণ করে না। আর আজকে আমাদের গল্পটি এখানেই সমাপ্ত। আমাদের গল্পটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন।